আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। এই বইয়ের আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে: শেখ মুজিবের পুত্র শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা খায়, মাওলানা ভাসানীর মধ্যস্থতায় মেজর ডালিম ও জিয়াউর রহমানের দ্বন্দ্ব নিরসন, জনগণের আশা ও প্রত্যাশা এবং নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা, শেখ মুজিবের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক, মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য কমিটি গঠন করা। তো চলুন শুরু করা যাক। অধ্যায়: শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে। 1973 সালের শেষের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা। সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল। 1973 সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে, দেশে বিশৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায়। প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকদের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনী তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল। জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাভিশ্বাস অবস্থা। এই অবস্থায় সরকার 63 কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে ছাড়ল। এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। ওই নৈরাজ্যিক সময় এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংঘটিত হয় রাজধানী ঢাকায়। প্রকাশ্য দিবালোকে পুলিশ ধাওয়া করে ডাকাতদের। ধাওয়াকালে দুপক্ষে গুলি বিনিময় হয়। 6 জন ডাকাত ধরা পড়ে। এই 6 জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে। কিন্তু পুলিশের বিবৃতিতে পরে বলা হয়, দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়। অধ্যায়: মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য প্রদান কমিটি গঠন করা হয়। মানুষের জীবন যখন প্রায় মূল্যহীন হয়ে পড়েছিল, জীবনের নিরাপত্তা হয়ে উঠেছিল অনিশ্চিত, ঠিক তখনই কিছু বিবেকবান নাগরিক মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সাহায্য প্রদান কমিটি গঠন করেন। এই সময় 31শে মার্চ 1974 সাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জনসভায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইনি সাহায্য কমিটি নামে একটি সংস্থা গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডক্টর আহমদ শরীফ। কমিটির সভাপতি নির্বাচিত হন কবি সিকান্দার আবু জাফর। এছাড়াও মির্জা গোলাম হাফিজকে আইন পর্যালোচনা কমিটির, ডক্টর আহমদ শরীফকে প্রশাসন সাব কমিটির, বিনোদ দাশগুপ্তকে তথ্য অনুসন্ধান সাব কমিটির চেয়ারম্যান, এনায়েতুল্লাহ খানকে কোষাধ্যক্ষ, মওদুদ আহমেদকে সাধারণ সম্পাদক ও সৈয়দ জাফরকে সহ সম্পাদক নির্বাচিত করে 33 সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির ওই সভায় জনগণের মৌলিক অধিকার ও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকটি বিশেষ প্রস্তাবও গৃহীত হয়। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র রাষ্ট্রের একটি নিয়ম নীতি হিসেবে সংযোজিত হয়েছে। 31, 32 এবং 33 নং ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, শাসনতন্ত্র মোতাবেক জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হবে এবং প্রত্যেক নাগরিককে নিজের গ্রেফতার ও আটকের হাত থেকে রক্ষা পাবার জন্য আইনের সাহায্য প্রার্থনা করার অধিকার ভোগ করবেন। কিন্তু এরূপ সুস্পষ্ট নিশ্চয়তা সত্ত্বেও উপরোক্ত শাসনতান্ত্রিক ওয়াদা এবং নাগরিক অধিকার খেলাপ করা হচ্ছে বলে পত্রপত্রিকায় নিয়মিত খবর পাওয়া যায়। এসব খবরে জানা যায় যে, কোনো আদালতে হাজির না করেই অসংখ্য লোককে গ্রেফতার করে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং যেসব সংস্থার নাগরিকদের অধিকার রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তাদের হাতেই অনেক লোক শারীরিকভাবে গুম হয়ে যাচ্ছে। কাজেই যেসব দায়িত্বশীল নাগরিক আইনের শাসনের বিশ্বাসী, তাদের মতামত সংগঠিত করা দরকার। এই কাজের মাধ্যমে গণতন্ত্র ও শান্তিকামী ব্যাপক জনগণের মৌলিক অধিকার হরণের প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত করে জনমত সংগঠিত করা প্রয়োজন, যাতে শাসনতন্ত্রে প্রদত্ত আইনের শাসনের নিশ্চয়তাকে নগ্নভাবে উপেক্ষা করে যে সমস্ত ব্যক্তিরা তাদের নিপীড়নের কাজ চালাচ্ছে তা প্রতিরোধ করা যায়। এর সঙ্গে সঙ্গে আরও একটি দায়িত্ব পালন করতে হবে। অনেক ক্ষেত্রে আটক ব্যক্তিগণকে বিনা বিচারেই ধরে রাখা হয় এবং অনেককেই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সাজা দেওয়া হচ্ছে। সুতরাং এই ধরনের আটক ব্যক্তিদেরকে আইনের সাহায্য দেওয়া প্রয়োজন। আইনের এই সাহায্য দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন ও ব্যবস্থা গড়ে তুলতে হবে। তহবিল ছাড়া সংগঠনের প্রয়োজনীয় কাজ যথাযথভাবে চালানো সম্ভব নয়। কাজেই সুস্পষ্টভাবে এই কাজ চালানোর জন্য একটি তহবিল সৃষ্টি করাও প্রয়োজন। এই কমিটির কাজ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকতে পারবে না।
কমিটির একটি কার্যকর সংগঠন পরিণত করার জন্য এবং সারা দেশের জনগণ যাতে আইনের সাহায্য পেতে পারে তার জন্য জেলা পর্যায়ে এমনকি তার নিম্ন পর্যায়ে এই কমিটি গড়ে তুলতে হবে, যাতে করে নিম্ন আদালতেও জনগণ আইনের সাহায্য লাভ করতে পারে। এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক অধিকার রক্ষামূলক সমিতিগুলোর সঙ্গেও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখবে। ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবগুলি ছিল এরকম: দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে যে বাংলাদেশের সংবিধানের 31, 32 এবং 33 নং ধারায় ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে যে সমস্ত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে সেগুলো নানা রকমের সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্রের দ্বারা খর্ব বা হরণ করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানে প্রদত্ত অনেক অধিকারকে ইতিমধ্যেই কাগজের অধিকারে পরিণত করা হয়েছে। এই সভা সংবিধানে প্রদত্ত অধিকারসমূহের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই সমস্ত আইন প্রত্যাহার করে নেওয়া এবং বিভিন্ন সরকারি বাহিনী ও প্রশাসন যন্ত্র কর্তৃক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রভৃতি মৌলিক অধিকারসমূহের উপর হস্তক্ষেপ ও হামলা বন্ধ করার জন্য সাধারণভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে কোনো কারণ না দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা, যে কোনো সংবাদপত্রকে যে কোনো সময় বন্ধ করে দেওয়া এবং ব্যক্তির মৌলিক অধিকার সময়ের উপর যে কোনো প্রকার হামলা তীব্র নিন্দা জানানো হচ্ছে। সভাবিশেষ ক্ষমতা আইনকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বর্তমান সংবিধানের বিরোধী বলে মনে করছে এবং তা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। রক্ষী বাহিনী আইনের মাধ্যমে যে সমস্ত ক্ষমতা রক্ষী বাহিনীর হাতে অর্পণ করা হয়েছে সে ক্ষমতাগুলি এতকাল পুলিশের হাতে একান্তভাবে ন্যস্ত ছিল। যে ক্ষমতা পুলিশের হাতে এতকাল ন্যস্ত ছিল এবং এখনও ন্যস্ত আছে, সে একই ক্ষমতা আবার একটি নতুন বাহিনীর হাতে আইনের মাধ্যমে নতুন করে অর্পণ করার উদ্দেশ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রচেষ্টা নয়, বরং নানা ক্ষেত্রে যারা সরকারি নীতির সমালোচনা ও বিরোধিতা করবে তাদের ব্যক্তিগত অধিকার হরণ এবং তাদের উপর রাজনৈতিক নির্যাতন পরিচালনা করাই হলো এর প্রধান লক্ষ্য। বাংলাদেশের বিভিন্ন এলাকায় রক্ষী বাহিনী কার্যকলাপ সম্পর্কে সংবাদপত্রে বহু বিবরণ প্রকাশিত হচ্ছে। কমিটি রক্ষী বাহিনীর এই নির্যাতনমূলক কার্যকলাপের তীব্র নিন্দা করছে এবং রক্ষী বাহিনী আইন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। সভা বর্তমান সরকার কর্তৃক বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য ব্যক্তিকে বিনা বিচারে এবং কোনো কারণ না দেখিয়ে এদেশের নাগরিকদের জেলে আটক রাখার নীতি ও কার্যকলাপের তীব্র নিন্দা ও বিরোধিতা করছে এবং বিনা বিচারে আটক সকল বন্দী আশু মুক্তির দাবি জানাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বলে স্বীকৃত হয়েছে। সংবাদপত্রে স্বাধীন মতামত প্রকাশের অধিকার স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন বিরোধী মতাবলম্বী সংবাদপত্রের উপর নিয়মিত হামলা করে সংবাদপত্র সম্পাদক ও কর্মীদের উপর রাজনৈতিক নির্যাতন চালাচ্ছে এবং এই ব্যাপারে প্রচলিত সংবিধানে প্রদত্ত অধিকারসমূহ নিজেরাই খর্ব ও হরণ করছে। দৈনিক গণকণ্ঠের উপর সাম্প্রতিক হামলা এক্ষেত্রে উল্লেখযোগ্য। এই সভা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার এবং মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যকারী সংসদের সদস্য গণকণ্ঠ সম্পাদক জনাব আল মাহমুদ সহ অন্যান্য আটক বা গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত সংবাদপত্র কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে জারিকৃত পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। 29 অক্টোবর সারা দেশের ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিন মজুতদারি আর কালোবাজারের দায়ে আওয়ামী লীগের আর একজন সংসদ সদস্য গ্রেফতার হন। 30 তারিখে লবণ মজুতের জন্য আওয়ামী লীগের এমপি ডক্টর শামসুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির উদ্যোগে 1 নভেম্বর 1974 সালে বাইতুল মোকাররম প্রাঙ্গণে শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিত্রশিল্পী ও ছাত্রসহ বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশের বর্তমান মন্বন্তর প্রতিরোধের জন্য আন্দোলন গঠনের উদ্দেশ্যে এক বিরাট সমাবেশে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বুদ্ধিজীবীদের এত বিরাট সমাবেশ ইতিপূর্বে আর অনুষ্ঠিত হয়নি। মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির সভাপতি সিকান্দার আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত 2 ঘণ্টার উপর এ অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মির্জা গোলাম হাফিজ, ডক্টর আহমদ শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক জয়নাল আবেদিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এনায়েতুল্লাহ খান, কামরুন্নাহার লাইলি, নিজামুদ্দিন আহমেদ, মহিউদ্দিন আলমগীর, মাধ্যমিক শিক্ষক সমিতির মোহাম্মদ জাকারিয়া এবং বদরুদ্দিন উমর।
সমাবেশে বিদ্যমান মনন্তর পরিস্থিতি ও মৌলিক অধিকার সম্পর্কে 17টি প্রস্তাব গৃহীত হয়। সমাবেশের পর বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় এবং সেখানেই সমাবেশের কর্মসূচি শেষ হয়। সমাবেশে গৃহীত প্রস্তাবলীর বিবরণ এরকম: 1974 সালে 1 নভেম্বর বাইতুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত মনন্তরে গৃহীত প্রস্তাবে বলা হয় যে এই মনন্তরের ব্যাপকতা 1943 সালের মনন্তরের ব্যাপকতাকে অতিক্রম করেছে। এই মনন্তর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়নি, বরং শাসক শ্রেণী ও তাদের সহযোগীদের গণবিরোধী নীতি ও কর্মকাণ্ডেরই প্রত্যক্ষ পরিণতি। সমাবেশের প্রস্তাবে এই মনন্তরকে প্রায় দুর্ভিক্ষাবস্থা বলে বর্ণনা না করে একে মনন্তর বলে ঘোষণা করার জোর দাবি জানানো হয়। প্রস্তাবে বৈদেশিক সাহায্যে এক শ্বেতপত্র ও চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে সর্বদলীয় রিলিফ কমিটি গঠনে সরকারের বিরোধিতা নিন্দা করে অবিলম্বে একটি সর্বদলীয় রিলিফ কমিটি গঠন করার দাবি জানানো হয় এবং এ ব্যাপারে বিরোধী দলসমূহের প্রতি উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও রেশনিং এলাকা সম্প্রসারণ ও টেস্ট রিলিফ চালু করার দাবি জানানো হয়। সমাবেশের প্রস্তাবে লঙ্গরখানার সংখ্যা বৃদ্ধি এবং সেখানে নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। মনন্তর প্রতিরোধ আন্দোলন সমাবেশে রেডক্রসের চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে নিয়োগ করার দাবি জানানো হয়। রাজনৈতিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলায় আটক ও বিনা বিচারে আটক রাজনৈতিক বন্দীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি জানানো হয়। দেশবাসীর মৌলিক অধিকার প্রশ্নে জুলাই মাসে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটির কার্যনির্বাহী পরিষদ জনগণের নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে পরিস্থিতির ক্রমাবনতি এবং এই বিষয়ে সরকারি নীতি লক্ষ্য করে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে সরকার বিরোধী মতামত ও সরকার বিরোধী ব্যক্তিদের দমন করার জন্য রক্ষী বাহিনীকে প্রাধান্য হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। তারা বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র দ্বারা নিজেদেরকে সজ্জিত করেছেন। বাধ্যত সমাজবিরোধী লোকদের মোকাবেলা করার জন্য প্রণীত এ আইন বস্তুত বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দলগুলোর উপর দমন নির্যাতনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের স্থল ও দারুণ অপব্যবহার এবং গ্রাম ও শহরাঞ্চলে বেপরোয়া রক্ষী বাহিনী মোতায়েনের মাধ্যমে সরকার মূলত ব্যাপকভাবে জনগণের সামাজিক ও রাজনৈতিক জীবনে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সব ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকেই রক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে এবং রক্ষী বাহিনী আইনের মধ্যেও তাদেরকে আদালতে উপস্থিত করার যে আনুষ্ঠানিক ব্যবস্থা আছে তা না করে তাদের উপর তারা হিংসাত্মক শারীরিক নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক কর্মীদের উপর অস্বাভাবিক নির্যাতন ও তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টির কাহিনী বিভিন্ন সংবাদপত্রে, এমনকি সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও ফাঁস হয়ে পড়ছে। বাংলাদেশ সরকারের বিরোধী দলীয় মতামতকে দমনের চেষ্টা করেছেন শুধু তাদেরকে জেলে দিয়ে এবং নির্যাতন ও শারীরিকভাবে খতম করেই নয়, তারা এর জন্য 144 ধারা দেশব্যাপী জারি করেছেন। মূলত এটা তারা করেছেন 2 মাস পূর্বে আরম্ভ করা তাদের তথাকথিত শুদ্ধি অভিযানের সুবিধার জন্য। কিন্তু এর আসল উদ্দেশ্য হলো এ দেশে বিরোধী মতামত প্রকাশ ও গণতান্ত্রিক শক্তিসমূহকে সংগঠিত হতে না দেওয়া। আরও একটি বিষয়ে আমরা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একমাত্র সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমে মত প্রকাশে যারা ইচ্ছুক তাদেরকে তা প্রকাশ করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভয়ানক রকম কড়াকড়ি করে এবং নিউজ প্রিন্টের কোটা দিতে অস্বীকার করে সরকার বর্তমানে বিরোধী দলীয় সংবাদপত্র ও সাময়িকীগুলোর প্রকাশনার ক্ষেত্রে নিদারুণ অসুবিধার সৃষ্টি করছেন। উপরে উল্লেখিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে মৌলিক অধিকার সংরক্ষণ ও আইন সাহায্য কমিটি কারাগারের অবস্থার উন্নতি ও রাজনৈতিক বন্দীদের আশু মুক্তি দাবি করছেন। অধ্যায়: জনগণের আশা ও প্রত্যাশা এবং নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা। জনগণ সর্বকালে ত্যাগের বিনিময়ে কিছুই পায়নি, কিন্তু নেতারা বিশ্বাসঘাতকতা করে ফুলে ফেপে কলাগাছ হয়েছে। সদ্যমুক্ত স্বাধীন বাংলাদেশ, অনেক আশার বাংলাদেশ। জনগণকে সোনার বাংলার যে স্বপ্ন নেতারা এতদিন দেখিয়ে এসেছেন তা বাস্তবায়িত করার সুযোগ এসেছে স্বাধীনতা লাভের মাধ্যমে। জাতীয় পরিসরে মুক্তি সংগ্রাম শ্রেণীভেদের প্রাচীর ভেঙে চুরে একাকার করে দিয়েছে। ফলে শ্রেণীভেদের অহমিকা ভুলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রত্যাশা, নেতারা তাদের ক্ষুদ্র গোষ্ঠী এবং দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে জাতীয় স্বার্থে জনগণকে একত্রিত করে তাদের দেশপ্রেম এবং কর্ম উদ্দীপনাকে গঠনমূলক কাজে লাগিয়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করে গড়ে তুলবেন এক সোনার বাংলা, সমৃদ্ধ এবং দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে।
বিশ্ব পরিসরে স্বর্গবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের প্রতিটি নাগরিক। অতীত ঐতিহ্য, নিজস্ব স্বতন্ত্রতা, রাজনৈতিক নেতৃবৃন্দের সুদূর প্রসারী বিচক্ষণতা, সঠিক দিক নির্দেশনা, দেশপ্রেম, আত্মত্যাগ, কঠিন পরিশ্রম, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও জাতিকে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার অঙ্গীকার বাংলাদেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারবে উন্নতির চরম লক্ষ্যে। সুখী, সমৃদ্ধ এবং গতিশীল বাংলাদেশ গড়ে তুলে তার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেবার মাধ্যমে বাস্তবায়িত হবে মুক্তিযুদ্ধের চেতনা। লাখো শহীদের রক্তের বদলে অর্জিত স্বাধীনতা হয়ে উঠবে অর্থবহ। কিন্তু জনগণের মনে অনেক সন্দেহ। ঐতিহাসিকভাবে আমাদের রাজনীতিতে কাজের চেয়ে কথার ফুলঝুরি ঝরেছে সবথেকে বেশি। তার চেয়ে বেশি থেকেছে প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে জনগণের সার্বিক মুক্তি এনে দিবে, এ ধরনের গাল ভরা বক্তব্য জনগণ হামেশাই শুনে এসেছে দীর্ঘকাল থেকে। কিন্তু যেই গেছেন লঙ্কা, সেই হয়েছেন রাবণ। অর্থাৎ ক্ষমতায় গিয়ে বক্তৃতাকারীরাই নির্মমভাবে পদদলিত করেছেন জনগণ এবং জনগণের দাবিকে। এর মূলে রয়েছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের গণবিচ্ছিন্নতা। দেশের ব্যাপক জনগণের সাথে তাদের কোনো সংযোগ নেই। এখানে শাসকদের সাথে শাসিতদের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তাই শাসক গোষ্ঠীর বক্তৃতা বিবৃতি সাধারণ মানুষকে আলোড়িত করতে পারেনি। তারা যখন যা খুশি তাই করেন, তাই বলেন, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উপযুক্ত যুক্তি দিয়ে তাদের নীতি ও কাজ হালাল করে নেন। জনগণ ঘুরে ফিরে একই প্রতারণার শিকারে পরিণত হয় বারবার। মোহ এবং ব্যক্তি স্বার্থে অন্ধ রাজনীতিকরা নির্দ্বিধায় বিসর্জন দেন সাধারণ গণমানুষের স্বার্থ। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে 1947 সাল হতে পরবর্তীকালে যত সরকার এসেছে তারা প্রত্যেকেই মূল সমস্যাকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধোঁয়া তুলেছে। 1958 সালে আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে এলান করলেন মৌলিক গণতন্ত্রের। মানুষ বারবার আশাহত হয়েছেন এই সমস্ত সরকারের কাছ থেকে। তাদের বিভিন্ন সব স্লোগান পরিণত হয়েছে শুধু ফাঁকা আওয়াজে। সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দুর্দশা বোঝা ক্রমান্বয়ে গিয়েছে বেড়ে। গভীর থেকে গভীরতর হয়েছে সামাজিক সংকট। অর্থনৈতিকভাবে তারা হয়েছেন দেউলিয়া। পরিণামে জনগণ হয়েছে পশ্চাদমুখী। তাই শুনতে পাই তাদের আক্ষেপ, পাক আমলেই ভালো ছিলাম, ব্রিটিশ আমলে ছিলাম আরও ভালো। 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মন মানসিকতায় কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি। তাই তারাও তাদের পূর্বসূরীদের মতো সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেই পুরনো কায়দায় ধোঁয়া তুললেন মুজিববাদ কায়েম করতে হবে। কিন্তু মাত্র 4.5 বছরের মাথায় যখন মুজিববাদের অসারতা পূর্ণমাত্রায় প্রমাণিত হলো, তখন জনাব শেখ মুজিব আবারও একই কায়দায় সংবিধানের 4র্থ সংশোধনী প্রণয়ন করে এবং জরুরি আইন ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয় সকল ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করে একনায়কত্ব ও একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। নজিরবিহীন তার এই শাসনতান্ত্রিক ব্যবস্থাকে তিনি তার দ্বিতীয় বিপ্লব বলে আখ্যায়িত করেন। তার এই সর্বক্ষমতা হরণের ফলে বাহ্যিকভাবে অবস্থা স্থিতিশীল মনে হলেও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এই অবনতির একটি প্রধান কারণ ছিল শেখ মুজিব ও তার সরকার মনে করত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং ক্ষমতা বলের লোকজনের মাঝে সুখ সুবিধা বন্টন করে তাদের খুশি রাখতে পারলেই ক্ষমতায় থাকার সমর্থন লাভ করা যায়। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা, আদর্শ অথবা নীতিগত বিশ্বাসের অভাব, সর্বোপরি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশসমূহের সমস্যাদি এবং সশস্ত্র জাতীয় সংগ্রামের মাধ্যমে সদ্যমুক্ত বাংলাদেশের পুনর্গঠনের সমস্যা সম্পর্কে তার জ্ঞানের অভাবের জন্যই শুধুমাত্র সুখ সুবিধা বন্টনের মাধ্যমে দেশ পরিচালনা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে তিনি তার অভিমতকে প্রাধান্য দিতেন। কারো কোনো যুক্তি তার কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই সবজান্তা ভাব ও তার প্রশাসনিক ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। পার্টি ও রাষ্ট্র সম্পর্কের ব্যাপারেও তার যথেষ্ট জ্ঞানের অভাব ছিল। ওই ধরনের মানসিকতার জন্যই 1956 ও 1957 সালে আওয়ামী লীগের প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের সাথে শেখ মুজিবের মতবিরোধ ঘটে। জনাব খানের অভিমত ছিল প্রশাসনকে নির্দলীয় রাখতে হবে। প্রশাসনের উপর কোনো প্রকার দলীয় প্রভাবের ফলে রাষ্ট্র পরিচালনার কাজ বিঘ্নিত হবে। কিন্তু শেখ মুজিব তার এই মনোভাবের বিরোধিতা করে যুক্তি উত্থাপন করেন। তিনি বলেন, পার্টির আনুগত্যকে প্রাধান্য দিতে হবে প্রশাসনকে তাদের নিরপেক্ষতা বর্জন করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের দলীয় সদস্যদের কাজকে সহায়তা করাই হবে প্রশাসনের সার্বিক দায়িত্ব এবং এভাবেই আওয়ামী লীগের প্রভাব বাড়তে সহযোগী হতে হবে প্রশাসনিক যন্ত্রকে। শেখ মুজিবের দাপটের কাছে জনাব আতাউর রহমান খানকে নিশ্চুপ থাকতে হয়। ফলে 1956 ও 57 সালে শেখ মুজিব যখন শিল্পমন্ত্রী, তখন তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
তিনি তার সরকারি ক্ষমতার প্রভাব খাটিয়ে তার প্রিয়জন ও পার্টির লোকদের অনেক পারমিট, ব্যাংক লোন, ইনডেটিং লাইসেন্স, শিল্প কারখানা গড়ার পারমিশন প্রভৃতি করিয়ে দেন। পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি তার স্বভাবসুলভ প্রথায় তার পার্টির লোকজনদের নানাভাবে খুশি রাখার চেষ্টা করেন। কাউকে দেয়া হতো টাকা, কাউকে চাকরি, কাউকে অযৌক্তিক পদোন্নতি, কাউকে বানানো হয় রাষ্ট্রায়ত্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক। এভাবেই দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই অযোগ্য ও অসৎ পরিচালকগণ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের মেশিনপত্র, স্পায়ার পার্টস, কাঁচামাল ভারতে পাচার করে রাতারাতি বড়লোক হয়ে ওঠেন। সব রকম দেশি ও বিদেশি আমদানিকৃত পণ্য সরবরাহ করা হতো লাইসেন্স প্রাপ্ত ডিলারের মাধ্যমে। তাদের সবাই ছিলেন আওয়ামী লীগের সুপাত্রগণ। তাদের কেউই পেশাগতভাবে ব্যবসায়ী ছিল না। তারা তাদের লাইসেন্স পারমিটগুলো মধ্যস্বত্বভোগী হিসাবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত। ফলে জিনিসপত্রের দাম অনেক গুণ বেড়ে যেত। এছাড়া পাকিস্তানি নাগরিকদের পরিত্যক্ত 60,000 বাড়ি আওয়ামী লীগ নেতা ও কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। এভাবেই শুধু নয়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যোগ সাজসে পাট, চাল, অন্যান্য কাঁচামাল ও রিলিফের বিস্তর মালামাল ভারতে পাচার করা হয়। এরই ফলে ব্যাংকের ছাতার মতো দেশে এক শ্রেণীর হঠাৎ করে আঙ্গুল ফুলে বুইফুর বড়লোকের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে আমার সাথে শেখ মুজিবের একান্ত আলাপের সময় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য উল্লেখযোগ্য। মুজিব পরিবারের সাথে বিশেষ ঘনিষ্ঠতার কারণে আমি মাঝে মাঝেই ধানমন্ডির 32 নম্বরে যেতাম। কখনো তিনি ডেকে পাঠাতেন, কখনো যেতাম স্বেচ্ছায়। এমনই একদিন দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনার প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আপনার পার্টির লোকজনদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আপনি জনপ্রিয়তা হারাচ্ছেন। জবাবে তিনি বলেন, আমার দলের লোকজন কি পাক আমলে নির্যাতন ভোগ করে নাই? তারা কি ক্ষতিগ্রস্ত হয় নাই? তারা কি বিষয় সম্পদ খোয়ায় নাই? আজ যদি তারা কিছুটা সুযোগ সুবিধা পেয়েই থাকে, তাইলে দোষের কি আছে? তাদের তো আমি ফালাইয়া দিতে পারি না। এতে কেউ বেজার হইলে আমি কি করতে পারি? এমন একটি জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, আজ তো তিনি জাতীয় নেতা, রাষ্ট্রের কর্ণধার। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে শুধু দলীয় স্বার্থ বড় করে দেখা কি তার উচিত? জাতি বা সেটা আশা করে কি করে? এই বিষয়ে তার সাথে আর আলাপে না গিয়ে আমি তার উপর অস্বস্তি বোধ করে ফিরে এলাম আমার বাসায়। শাসকদের এই সমস্ত নব্য পুঁজিপতিরা জাতীয় অর্থনীতিতে কোনো প্রকার বিনিয়োগ করেননি। তারা শুধু যা ছিল সেটাকেই লুট করে বড়লোক হয়েছেন। জাতীয় সম্পদ শুষে নিয়ে খোলকা করে দিয়েছেন অর্থনীতিকে। এভাবে পাকিস্তানের 22 পরিবারের মতো রাতারাতি বাংলাদেশের কয়েক হাজার পরিবার সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। তার প্রভাবে পরিচালিত দল আওয়ামী লীগের মাধ্যমে শেখ মুজিব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সমাজতান্ত্রিক অর্থনীতি। জ্ঞানের অভাব নাকি জনতাকে বোকা বানাবার অতি চালাকি বোঝা মুশকিল। শুধু যে কর্মীরা অসৎ হয়ে উঠেছিল তা নয়, মুজিব পরিবারের সদস্যগণ এবং তার আত্মীয় স্বজনও দুর্নীতি ও চোরাচালানে জড়িয়ে পড়ে। শেখ মুজিবের অতি বিশ্বাসভাজন গাজী গোলাম মোস্তফা জাতীয়ভাবে কম্বল চোর উপাধি পান এবং রিলিফের জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারি ও চোরাচালানের জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেন। তিনি রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন। শেখ মুজিবের ছোট ভাই শেখ নাসের শুধু খুলনায় বাড়িঘর এবং অবাঙালিদের ব্যবসা বাণিজ্য হাতিয়েই ক্ষান্ত হননি, ভারতে চোরাচালানের রিং লিডারও ছিলেন তিনি। শেখ মুজিবের প্রত্যেকটি ভাগিনা শেখ মনি, আবুল হাসনাত, শেখ শহীদুল ইসলাম মামুর জোরে শুধু যে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে রাতারাতি নেতা বনে যান তাই নয়, অসৎ উপায়ে অর্জিত ধন দৌলতের পাহাড় গড়ে তোলেন তারা। শেখ মুজিবের পুত্রদ্বয় বিশেষ করে শেখ কামালও অসৎ উপায়ে টাকা পয়সা আয় করতে থাকে। এক ব্যাংক ডাকাতির সাথে শেখ কামালের জড়িত হয়ে পড়ার ব্যাপারে পূর্বে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে দুর্নীতি সম্পর্কে বিখ্যাত সাংবাদিক জনাব লরেন্স লিফজুল 30 আগস্ট 1974 সালে ফর ইস্টার্ন ইকোনমিকে লিখেন, অসৎ কাজ ও অসাধু তৎপরতা কোনো আমলেই নতুন কিছু নয়। কিন্তু ঢাকাবাসীদের অনেকেই মনে করেন, যেভাবে মুজিব আমলে সরকারের ছত্রছায়ায় খোলাখুলিভাবে দুর্নীতি ও জাতীয় সম্পদের লুটপাট হয়েছে তার নজির ইতিহাসে বিরল। স্বাধীনতা উত্তর বাংলাদেশের লুটপাট ও দুর্নীতির ফলে কোনরূপ অর্থনৈতিক অথবা রাজনৈতিক সুফল লাভ করা সরকারের পক্ষে ছিল অসম্ভব। উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কহীন পরগাছার মতো গজে ওঠা নব্য ধনীদের বিলাসবহুল জীবনধারা ও সহজ উপায়ে অর্জিত অর্থের অস্বাভাবিক অপচয় জাতীয় অর্থনৈতিক সমস্যাকে বাড়িয়ে তুলেছিল একদিকে। অন্যদিকে তাদের নীতিবর্জিত ক্রিয়াকর্ম সরকার ও সরকারি দলের ভাবমূর্তি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল জনসাধারণের চোখে। আওয়ামী লীগের পক্ষে সেই হারানো মর্যাদা আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। মানুষের আকাশচুম্বী চাহিদা এবং সীমিত জাতীয় সম্পদের পরিপ্রেক্ষিতে সরকার কিছু লোককে ফায়দা দিতে পারলেও
বেশিরভাগ জনগণের কাছ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তোলার সুষম সামাজিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করে আওয়ামী লীগ সরকার। এ ধরনের পক্ষপাতিত্ব ও দুর্নীতি প্রতিষ্ঠা করবে সমাজের প্রতি স্তরে, এটাকে জনগণ জাতীয় বেইমানির সমান বলেই মনে করেছিল। আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি তারা ভীতশ্রদ্ধ হয়ে পড়ে। রাষ্ট্র পরিচালনার জন্য অতি প্রয়োজনীয় জনগণের আস্থা হারায় আওয়ামী লীগ। শুধু তাই নয়, জনগণের সাথে সাথে ক্ষমতা বলয়ের বিভিন্ন প্রভাবশালী মহলের আস্থা থেকেও বঞ্চিত হয় আওয়ামী লীগ সরকার। তাদের মাঝে উল্লেখযোগ্য হল প্রশাসন, ছাত্র ও যুব সমাজ, মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনী। কৃষিভিত্তিক বাংলাদেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যুদ্ধবিধ্বস্ত দেশের ৮ কোটি লোকের অন্নের সংস্থান করা ছিল অতি দুরূহ কাজ। বৈদেশিক বন্ধু রাষ্ট্রগুলো এবং সাহায্য সংস্থাগুলো মুক্ত হস্ত নিয়ে এগিয়ে এসেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য। তাদের সহানুভূতির ফলে ১৯৭৩ সালের ৩০শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সর্বমোট $১৩৭৩ বিলিয়ন ঋণ ও অনুদান লাভ করতে সমর্থ হয়। অধ্যায়: মাওলানা ভাসানী ছিলেন দিব্য দৃষ্টির অধিকারী। বাংলাদেশের পরিসীমা সম্পর্কে মাওলানার দৃষ্টিভঙ্গি ছিল পরিষ্কার। কিংবদন্তির নেতা আমাদের শেষ বৈঠকে সেটা স্পষ্টভাবে উল্লেখ করেন। ১৯৭৬ সালের আগস্ট মাসে তিনি লন্ডন গিয়েছিলেন অপারেশনের জন্য। আমিও তখন লন্ডনে অবস্থান করছিলাম। খবরটা তার কাছে পৌঁছে যায়। খবর পেয়ে তিনি একদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক জনাব গাজীউল হাসান খানের মাধ্যমে ডেকে পাঠান। সময় মতো আমি ও গাজী তার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম সকাল 10টার দিকে। হাসপাতাল থেকে অপারেশনের পর বাংলাদেশ দূতাবাসই তাকে সেই ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। সেখানে পৌঁছে দেখলাম তার পুত্র জনাব নাসের খান ভাসানী মাওলানা সাহেবের ঘরে উপস্থিত রয়েছেন। হুজুর অর্ধশোয়া অবস্থায় বিছানায় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কী যেন ভাবছিলেন। অপারেশনের ক্ষত তখনও শুকায়নি। চলাফেরা, পথ সবকিছুই রেস্ট্রিক্টেড। আমরা এসেছি এই কথা শুনে তিনি চোখ মিলে আমাকে ইশারায় তার বিছানায় গিয়ে বসতে বললেন। আমি তার আদেশ অনুযায়ী তার শিয়রে গিয়ে বসলাম। গাজী কাছেই একটা চেয়ার টেনে নিয়ে বসল। সালাম দেওয়ার পর হুজুর জিজ্ঞেস করলেন, কিরে, নাস্তা করছিস? আমি বললাম, জি হুজুর, নাস্তা করে এসেছি। সে বলল, ভালো কথা, তাহলে আমাকে নাস্তা খাওয়া। আমি ডিম খাবো। স্বল্প দূরে দাঁড়িয়ে থাকা জনাব নাসের ভাসানীর সাথে চোখাচোখি হলো। নিচু গলায় তিনি আপত্তি করলেন, ডাক্তারকে না জানিয়ে ডিম দেওয়া ঠিক হবে না। খেপে গেলেন মাওলানা। জেদ ধরে বসলেন, ডিম তিনি আজই খাবেন। অতঃপর 2টো ডিমের পোস্ট করে আনলেন নাসের ভাসানী। ডিমের প্লেটটা হাতে নিয়ে ঘরে ঢুকতে ইশারায় সেটা আমাকে দিতে বলে তাকে বাহিরে গিয়ে অপেক্ষা করার ইঙ্গিত দিলেন মাওলানা। নাসের ভাসানী চলে গেলেন। গাজী বসে আসে চুপচাপ। হুজুর বললেন, নে শুরু কর, আমাকে খাইয়ে দে। আমি আস্তে আস্তে এক টুকরো করে চামচ দিয়ে তাকে ডিম খাওয়াতে শুরু করলাম। এই বয়সে অপারেশনের ধকলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলছিলেন অতি ক্ষীণ স্বরে। খাওয়ার ফাঁকেই তিনি আমার সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন। লন্ডনে কবে এলাম, কেন এলাম, পরিবার কোথায়, সব কিছুই সংক্ষিপ্ত জবাব দিলাম। খাওয়া শেষে মুখ ধুইয়ে মুছে দিলাম। খাওয়ার পর কিছু ঔষধ খাওয়ার ছিল, সেগুলোও তাকে খাইয়ে দিলাম। এবার তাকে কিছুটা রিল্যাক্স মনে হচ্ছিল। পাশে বসে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। লক্ষ্য করলাম মাওলানা যেন কোনো এক গভীরে তলিয়ে গেছেন। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে বলা শুরু করলেন, বাবা শোন, ৯৭ বছরের বেশি বয়স হয়ে গেছে আমার। কবে আছি কবে নাই কে জানে। তবে একটা কথা তোকে বলে রাখি, এই বুড়া সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা মিলে সেটা করে বাংলাদেশের ১০ কোটি জনগণকে বাঁচিয়েছিস জালিমের হাত থেকে। এই বুড়া তোদের দোয়া দিতেছে, আল্লাহ তোদের হায়াত দারাজ করুন। এই কথা বলেই তিনি আমার মাথায় ও গায়ে তার ক্ষীণ হাত বুলিয়ে শরীরে বুকে ফু দিলেন। তার চোখের কোণ ঘেঁষে তখন পানি বেরিয়ে এসেছে। চোখ বোঝা অবস্থায় তিনি আমার জন্য দোয়া করছিলেন বিড়বিড় করে। কাছে বসেও স্পষ্ট বুঝতে পারছিলাম না কোন সূরা বা কোন আয়াত পড়ছিলেন তিনি। আমি তার অশ্রুধারা মুছে দিয়ে আবেগবিহ্বল হয়ে বসে রইলাম। আমার প্রতি তার স্নেহ ও মমতা দেখে আমার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল। কেমন যেন এক ঐশ্বরিক স্তব্ধতায় মহিয়ান হয়ে চোখ বুজেছিলেন কিংবদন্তির নায়ক বাংলাদেশের মজলুম নেতা মাওলানা ভাসানী। সে এক অভূতপূর্ব পরিবেশ। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে তার হাত ধরে নিশ্চুপ বসে থাকলাম। তিনি চোখ খুললেন, বাবা তোর জায়গা লন্ডন না, দেশে চলে যেতে হবে। হুজুরের কথার জবাব কি দিব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সে সময় আমাদের সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু রাজনৈতিক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ভাবছিলাম হুজুরকে সব খুলে বলবো কিনা। আমাকে চুপ করে থাকতে দেখেই তিনি বলে উঠলেন, জিয়ার সাথে মতের অমিল হয়েছে সেটা আমি জানি, কিন্তু জিয়ার ওই সব ভুল। আমি গিয়ে তাকে বুঝাবো। কথা শুনলে ভালো, আর না বুঝলে আমি জানি কি করতে হবে। তুই রেডি থাকিস। তবে বাজান একটা কথা,
বুড়া মানুষের কথা মন দিয়ে শুনিস। যে কাজ তুই শুরু করছিস তার শেষ কিন্তু অনেক দূরে। বাংলাদেশের মধ্যে চোখ বন্ধ করে উট পাখির মতো বসে থাকলে চলবে না। চোখ মিলতে হবে সীমানার বাইরে। কথাটা একটু ভালো করে চিন্তা করে দেখিস। কথা বলতে বলতে তিনি বেশ কিছুটা হাঁপিয়ে উঠছিলেন। আমি আস্তে আস্তে তার কপালের ঘাম মুছতে লাগলাম আর বললাম, হুজুর আপনি দোয়া করবেন যাতে আমি আমার নিয়তে কায়েম থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সুযোগ দেন যাতে একজন মুজাহিদ হিসাবে আপনার ইশারা অনুযায়ী সঠিক রাস্তায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেকে প্রয়োজনে কুরবান করতে পারি। আমার জবাব শুনে বিছানায় শুয়ে তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার উষ্ণতা ও আন্তরিকতায় আমার বুক ভরে উঠছিল। ডাক্তার এসে গেছে, আমাদের বিদায় নিতে হবে। সালাম করে আমি আর গাজী বেরিয়ে এলাম। বুকের মাঝে গেঁথে নিয়ে এলাম মহান নেতার অমূল্য নির্দেশ। সেটাই মাওলানা ভাসানীর সাথে আমার শেষ সাক্ষাৎ। এর অল্প কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতি হিসাবে আমরা হারালাম একজন জনদরদী, অভিজ্ঞ মুরব্বী এবং দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ রাজনীতিবিদ। অর্থনৈতিক সংকট, হতাশা, শেখ মুজিবের ভারতবর্ষের নীতি এবং দুর্নীতিপরায়ণ অত্যাচারী সরকার সম্পর্কে জনগণের নেতিবাচক মনোভাব, আইন শৃঙ্খলা ক্ষেত্রে চরম নৈরাজ্য, সবকিছু মিলিয়ে দেশে যে অচল অবস্থার সৃষ্টি হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তখনকার সব কয়টি প্রকাশ্য গোপন রাজনৈতিক দল। আওয়ামী বাকশালী স্বৈরশাসনের বিরুদ্ধে অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মজলুম জননেতা মাওলানা ভাসানী। দেশের সাধারণ গণমানুষের মুক্তির স্বপ্ন চিরজীবন দেখছেন মাওলানা ভাসানী। মার্কসীয় দর্শনের মাধ্যমে সাধারণ মানুষদের মুক্তি আসতে পারে এটা সম্পূর্ণভাবে মাওলানা ভাসানী কখনোই মেনে নেননি। ঐতিহ্যবাহী ইসলামী রাষ্ট্রীয় ধারণাকে তিনি অধনুকালের বৈজ্ঞানিক ও বৈপ্লবিক রাষ্ট্রীয় চেতনায় বাস্তবায়িত করে মানুষের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি এনে রাষ্ট্রীয় দুঃশাসনের অবসান করতে চেয়েছিলেন। তার রাজনৈতিক চিন্তার ব্যাখ্যায় তিনি সর্বদা স্রষ্টা ও সৃষ্টির হকের কথা বলতেন। এই সমস্ত কিছু নতুন কথা নয়। ইউরোপীয় রাজনৈতিক দর্শন, কৃষিচিয়ান সোশ্যালিজম ও আঞ্চলিক সাম্যবাদ, ইউরো কমিউনিজম এর মধ্যেও একই ভাবধারা বিরাজমান। ইন্দোনেশিয়ার সুরকানো চেয়েছিলেন ধর্ম, জাতীয়তাবাদ এবং কমিউনিজমকে একত্রিতকরণের মাধ্যমে নাসা কম কায়েম করতে। পরে কমিউনিজম বাদ দিয়ে সে জায়গায় সোশ্যালিজম গ্রহণ করেন তিনি, স্থাপন করেন নাসাসুস। মাওলানা ভাসানী চেয়েছিলেন ধর্ম ও সমাজতন্ত্রের সমন্বয়ে কায়েম করতে হুকুমতে রব্বানী। 1971 সালে ভারতের নজরবন্দি হিসেবে মাওলানা ভাসানীর সার্বক্ষণিক সঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইফুল ইসলাম যখন শেষ বিদায় নিয়ে দেশে ফিরছিলেন তখন মাওলানা ভাসানী তাকে বলেছিলেন, চাইছিলাম লন্ডন যাব, প্রবাসী সরকার গঠন করব, কিন্তু কুটুম বাড়ি বেরিয়ে গেলাম। অনেক বড় স্বপ্ন দেখে দায়িত্ব কাঁধে নিয়ে তুমি আমার সাথে আসছিলে। স্বপ্ন আমারও ছিল, বাঙালি গরিব দুঃখী মানুষের মুক্তির স্বপ্ন। সেটা পেতে হলে আরও একটা লড়াই করতে হবে। এত রক্ত ঝরল কিন্তু বাংলার মানুষ তো মুক্তি পেল না। আধা স্বাধীনতা নিয়ে দেশে ফিরলে আবার আমাদের মাঝে লাগালাগি হবে। তাই ভাবতাছি কি করা যায়। তখন সাইফুল ইসলাম বলল, হুজুর কথা ঠিক, কিন্তু সে লড়াই তো বাইরের দুশ্মনের সাথে সরাসরি নয়, দেশের মধ্যেই সে লড়াই ঘরে ঘরে। তখন হুজুর বললেন, সেজন্যই আরও কঠিন, আরও হিংসার মনটা পোক্ত করে নিয়ে যেতে হবে। 71-এর বিচক্ষণ নেতা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের যে অবস্থা দেখেছিলেন ঠিক সে অবস্থাই পর্যায়ক্রমে সৃষ্টি করেছিল মুজিবের নেতৃত্বে আওয়ামী বাকশালী চক্র বাংলার মাটিতে স্বৈরশাসনের একনায়কত্ব কায়েম করে। স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জনগণকে মুক্ত করার সংগ্রামে অগ্রণীয় ভূমিকা গ্রহণ করে অকুতোভয় মাওলানা ভাসানী 1971 সালে জনাব সাইফুল ইসলামের কাছে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছিলেন ঠিক সেই দায়িত্বই আন্তরিকভাবে পালন করেন। দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে আপোষহীন ছিলেন মাওলানা। না ভারতের প্রতি দুর্বল, না পাকিস্তানের পাইরবি। প্রয়োজনে চৈনিক নীতির তিরস্কার, মার্কিনদের অবিশ্বাস, সোভিয়েতের সমালোচক, এই হলো সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অধ্যায়: মুজিবের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক। মুজিব সরকারের দাসপ্রভু সম্পর্ক জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে। পাকিস্তানি বাহিনীর সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশ সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে চলে যায়। বিজয়ী সেনা হিসাবে বা অন্য কোনো কারণেই হোক চলে যাওয়ার আগে তারা হাতিয়ার, অস্ত্রশস্ত্র, ভারী কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধের অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার বেসিনপত্র খুলে নিয়ে যায় ভারতে। তারা অধিকৃত শহর ও সেনানিবাসগুলো থেকে আসবাবপত্র, ফিটিংস, ফার্নিচার, এমনকি কমোড, বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে।
অনেক পত্রিকায় ১৯৭৪ সালের ডিসেম্বরের ইস্যুতে ছাপা হয়, ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট $১,০০০ মিলিয়ন অস্ত্রশস্ত্র, মেশিনপত্র, যুদ্ধ সরঞ্জাম ও কাঁচামাল ভারতে নিয়ে যায়। স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসাবে নিযুক্ত হন কামাল উদ্দিন সিদ্দিকী। ভারতের কাছে সরকারিভাবে এক প্রোটেস্ট নোটের মাধ্যমে জানান, তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মাল সামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে। তিনি ভারতীয় বাহিনীর এই ধরনের লুটপাটের ঘোর বিরোধিতা করেন। ভারত ও পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরা কারবার চলত, কিন্তু বাংলাদেশ হবার পর চোরা কারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে। স্বাধীনতার পর বেশ কিছুদিন পর্যন্ত সীমান্ত সম্পূর্ণভাবে খোলা রাখা হয়। মাওলানা ভাসানী দাবি করেন, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র ও যুদ্ধ সম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট ৬,০০০ কোটি টাকা মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে চোরা কারবারের মাধ্যমে $২,০০০ মিলিয়ন দ্রব্যমূল্য ভারতে পাচার হয়েছে বলে দাবি করলেন বাংলা সংবাদপত্র অনিক। বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়। এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরও সুগম হয়। ১ জানুয়ারি ১৯৭২ সালে সরকার বাংলাদেশি টাকার মান কমিয়ে দিয়ে ভারতের রুপির সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন। সরকার একই সাথে আরও ঘোষণা করেন, ১৬ ডিসেম্বরের আগে পাট ও পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রপ্তানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। দি বাংলাদেশ অবজারভার ২/১/১৯৭২ সংখ্যায় লিখে, ব্যবসায়ী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লিখিত সরকারি ৩টি সিদ্ধান্ত ভারতের স্বার্থে প্রণীত হয়েছে। ভারতীয় সরকারের চাপের মুখেই এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এরপর সরকার কর্তৃক টাকার মান কমানোর পর পাটের দাম পুনরায় নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরা কারবারের মাধ্যমে অনেক লাভজনক হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের জীবন সোনালী আঁশের রপ্তানি গ্রাস পায়। এতে জাতীয় বৈদেশিক মুদ্রার আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয়ও কমে যায়। উৎপাদনে ভাটা পড়ে। ১৯৭৪ সালের রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটের গুদাম আগুনে পুড়ে যায়। গুদামে ভরা কাঁচা পাট ও পাটজাত দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড ক্ষতি হয়। গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির বর্ণনা করতে গিয়ে পাটমন্ত্রী ১৯৭৪ সালে সংসদে বলেন, আগুন লেগে প্রায় ১৩৯২ বিলিয়ন টাকার শুধু পাট পুড়ে যায়। পাটজাত দ্রব্যে সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রচণ্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিজিএমসি এবং বিজিটিসি সরকারি ভর্তুকির উপর চলতে থাকে। আজ অবধি পাট শিল্পক্ষেত্রে সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছে। একদিনের সোনালী আঁশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস। পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রপ্তানি করতে পারত না, এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছিল, সেখানে বাংলাদেশের অভ্যুদয়ের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়। ১৯৭৩ সালে ভারত ১ মিলিয়ন বেল পাট রপ্তানি করে বিদেশের মার্কেটে, এবং ১৯৭৪ সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলোই আবার ফুল শিফটে চালু করা হয় তা নয়, তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরও নতুন দুটো বিল স্থাপন করে। দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোনো উপকার না করে চোরাচালানের পথকেই প্রশস্ত করে দিয়েছিল। পরে জনগণ জোর আন্দোলন ও দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতে বাতিল করতে বাধ্য হন। ১৯৯২ সালের মে মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে ৪টি ঋণ চুক্তি এবং একটি বাণিজ্যিক চুক্তি সই করে, কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিতা বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য টাকা ছাপায়, সেই কারণে নকল নোটে সারা দেশ ছেয়ে যায়। ফলে দুদেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে। নকল টাকার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতির সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বল্পতা ও উচ্চ মূল্য জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে, ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে। কালোবাজারি মুনাফাখোররা বৈধ ব্যবসার পরিবর্তে ভারত চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। এভাবে একদিকে সরকার ও জনগণ এবং অপরদিকে বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়।
ভারতীয় বাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন, ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনে হস্তক্ষেপ, সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, ভারত পাট ও পাট দ্রব্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত বাংলাদেশি মুদ্রা ছাপানো, রক্ষী বাহিনীর সৃষ্টি, বাংলাদেশের টাকার মূল্য কমানো, ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবস্থান, এই সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক করে। ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ভুল করে যে বীজ বপন করেছিল, তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসাবে ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় গড়তে থাকে। বন্দুক ভেসে বাংলাদেশকে শোষণ করে, জাতীয় সম্পদ লুটপাট করে, বাংলাদেশকে তাদের পশ্চাৎভূমি ও মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার নীলনকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী, এ ধারণাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশির মনে বদ্ধমূল হয়ে ওঠে। তাদের এই ধারণা আরও জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেওয়ার পর। জনগণের এই চেতনার যথার্থ মূল্য না দিয়ে আওয়ামী সরকার এবং ভারত সরকার এ ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। ফলে এর প্রভাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সুদূর প্রসারী হয়ে ওঠে। এভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দু দেশের সম্পর্ক ফাটলের সৃষ্টি হয়। সরকারি পর্যায়ে যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয়, তবুও এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে ওঠে সেই দিন থেকেই, যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সবকিছু পাচার করতে শুরু করলো। ভারতে এবং দু দেশের সীমান্ত খোলা রাখা হলো ভারতের ওই স্বার্থে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভিতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এই অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এই প্রচারণার ফলে এবং বাংলাদেশে ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন ও অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন বিশেষ কিছু করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিসরে বাংলাদেশে ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোনো যুক্তি তখন ভারতের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রবক্তা এবং পঞ্চশীলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটি রদবদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং দুই প্রধানমন্ত্রীর যুক্ত ইশতেহার। চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে। এই চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় দুই প্রধানমন্ত্রীর মাঝে 19 মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশ সফরে আসেন। এ সফরের সময় 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজিয়ে রাখা হবে। দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর দু দেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মতবিনিময় ও কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনও সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকে প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে এসে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। এভাবেই বাংলাদেশকে রুশ ভারত অক্ষ শক্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসাবে দাবি করে ঘোষণা দেয়।
দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। শুধু তাই নয়, উপমহাদেশের জন্য ভারত এক নতুন মনোরোট কন্টেন্ট তৈরি করে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্র জেগে ওঠা দ্বীপসমূহের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারত সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন, তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজিয়ে রাখার নীল নকশা অনুযায়ী এই চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশের মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজন বলে মনে করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে। অনুচ্ছেদ 8-এ বলা হয়, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনোরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 9-এ বর্ণিত হয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেক্ষী হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টির পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এভাবেই দুই দেশের শান্তি ও সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলাখুলিভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এই ধরনের চুক্তির কী প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের 3 দিকেই ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এই ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির 8, 9 এবং 10 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়ে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল, তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে প্রযুক্তি কৌশলিক সাহায্য, ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ, কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সবকিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল, শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেওয়া। চুক্তিতে ব্যক্ত ইচ্ছা অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা, গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূরপ্রসারী সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশালী এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় ও শক্তিশালী।
এই অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভিতরের ভারতপন্থীদের প্রচারণায় শেখ মুজিব ২৫ বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমত্বের মতো বিষয়েও ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুদেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানা এই পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্র সীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে ৬টি তেল কোম্পানি ১৯৭৩-১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি এসুল্যান্ড ওয়েল কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তৈল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিং এর মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াবাঙ্গা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে। বঙ্গোপসাগরের উপকূলে মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয় যৌথ সার্ভের মাধ্যমেই তালপট্টি মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদী নালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হয়েছে উত্তর হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মুহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরেই নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ১/৩ আজ মরুপ্রায়। নদী ভরাট হয়ে যাচ্ছে, একই হারে বাড়ছে লবণাক্ততা। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও প্রকৃতির প্রবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের ১/৩ লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুল্যতা দুদেশের মধ্যে তিক্ততায় বৃদ্ধি করেছে। বাংলাদেশের জনগণের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা না করলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে। ভারত তিস্তা নদীর উপরও বাঁধ দিয়েছে একতরফাভাবে। এই নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাঁধ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের ৪টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরও প্রায় ১০টা নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে, কোনো আলাপ আলোচনা ছাড়াই। এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে, কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এক লিঙ্ক ক্যানেলের প্রস্তাব উত্থাপন করেছেন। তারা চাচ্ছেন ক্যানাল করে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়াবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তকালীন সাক্ষী, কিন্তু সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রিতকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেক দিন ধরে মনে পোষণ করে আসছেন, তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই, এর একটা সামঞ্জস্য পাওয়া যায়। ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী লীগ সরকার এই ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিল। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজার সমস্যা, সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া
অসম্ভবই শুধু নয়, অবাস্তবও বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কী করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অনন্তকালের শান্তি বা কী করে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যায় থাকতে পারে, তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলোর সমাধান করা যাবে না এমনটা ভাবা যেমন ঠিক নয়, তেমনি দুদেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমে শুধু নিরসন করা সম্ভব এই ধারণাও সঠিক নয়। দুদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতাই শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব। এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না। পক্ষান্তরে অবিশ্বাস, দমন নীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই বইটির আরও অনেক পর্ব আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং AI মাদ্রাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।